পুজো, এমনকি যীশু খ্রিস্টের জন্মদিনেও তার এলাকাকে সুসজ্জিত করে দিতে পারেন। তিনি নয়নজলি দিয়ে, মৃতঞ্জলি দিয়ে আরো এখানে এলাকা বাড়িয়ে নিতে পারেন, কিন্তু আজকে তিনি এই অবস্থাটা করতে পারছেন না। আজকে একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে তিনি মানুষের সামনে এসে বলুন, এই মুহূর্তে আগুনের সঙ্গে লড়াই করবার মতো, যে কোনো অগ্নিকাণ্ডের ক্ষেত্রে কমব্যাট করবার মতো তার কাছে পর্যাপ্ত আধুনিক যন্ত্রাংশ আছে। মেশিনারি আপগ্রেডেশন তো অনেক দূরের কথা, আধুনিক টেকনোলজিকে নিয়ে আসা তো অনেক দূরের কথা। যার রেডি ইনফ্রাস্ট্রাকচার আছে, যা এই সরকারের 2011 সালের পরে তারা উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছেন, যে ব্যবস্থা পেয়েছে, যে ইনফ্রাস্ট্রাকচার পেয়েছে, সেটা পর্যন্ত তারা ধরে রাখতে পারছে না। আজকে যে এত বহুতল কমপ্লেক্স আছে, প্রতি বছর এখানে ফায়ার অডিট হওয়ার কথা। একটা কমপ্লেক্স যখন তৈরি হয় তখন তার ছাড়পত্র দেয়, সেখানে ফায়ার ব্রিগেডের একটা ভূমিকা আছে এবং প্রতি বছরে অন্তত সেখানে ফায়ার অডিট হওয়ার কথা থাকে। আজকে কোনো ফায়ার অডিটের ব্যবস্থা নেই। এত ঘিঞ্জি বাজার কলকাতায়, একটা বাজারে কলকাতা শহরের মধ্যে কোন কারখানায় সেখানে ফায়ার অডিটের কোনো ব্যবস্থা নেই। দুর্নীতির সীমাহীন ব্যাপ্তির কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। যে কোনো জায়গায় আগুন লাগে, ইচ্ছাকৃত ভাবে আগুন লাগে কোথায় সেটা মানুষ বোঝে, অনিচ্ছাকৃত ভাবে শর্ট সার্কিটের মধ্যে দিয়ে আগুন লাগে, সেই আগুন আরো ব্যাপকভাবে ছড়িয়ে যায়। কিছু রাসায়নিক কোম্পানি থাকবার জন্য আগুনের ভয়াবহতা আরো বাড়ে। এগুলো নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু আমরা চাইছি যে এই মুহূর্তে অন্তত যে অবস্থা তিনি তৈরি করেছেন, তিনি মানুষের সামনে এসে বিবৃতি দিন তিনি জানেন। কারণ তিনি একজন মন্ত্রী, নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষ তাকে নির্বাচনে ভোট দিয়েছে। এটা কোনো সাধারণ দপ্তর নয়। তিনি বিধানসভায় দাঁড়িয়ে কোনোদিন তার আপগ্রেডেশনের জন্য, তার সংশ্লিষ্ট দপ্তরের বরাদ্দ বাড়ানোর জন্য তিনি কোথায় কথা বলেছেন, অন্তত অন্যান্য বিধায়কদের সামনে এমন কোন দৃষ্টান্ত নেই। বিধানসভা রেকর্ড এটা নেই। ক্যাবিনেট মিটিং এর ভিতরে তিনি কি বলেছেন তা আমাদের জানার কথা নয়, কিন্তু তার প্রচেষ্টা কি ছিল, এই দায়িত্ব তিনি কেন নেবেন না? যে একটা ফায়ার ব্রিগেডের গোটা ব্যবস্থাটাকে ধ্বংসের সামনে যখন দাঁড়িয়ে গেছেন, তখন যিনি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী আছেন, তিনি মানুষের সামনে বলুন যে একজন মন্ত্রী হিসেবে তিনি ক্যাবিনেট বৈঠকে তার বক্তব্যকে গ্রহণ করা হয়নি, বা এই সরকারের কাছে টাকা নেই বলে ব্যবস্থা হয়নি। আমরা আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে বিধানসভার পরিষদীয় দল আছে, সেই পরিষদীয় দলের সদস্যরা বিভিন্ন গ্রুপে ভাগ করে অ্যাট র্যান্ডম বিভিন্ন কর্পোরেশন মানে সরকারি আওতায় যে বাজার আছে, সেই বাজার এবং এখানে যে বহুতল বাড়ি আছে, যে হাউসিং কমপ্লেক্স আছে, সেখানে ভিজিট করবে। কয়েকটি জায়গায় নেতৃত্ব দেবেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং এছাড়াও আমাদের যতজন বিধায়ক আছে তারা ছোট ছোট গ্রুপ করে অবিলম্বে অন্তত এই এজেন্ডাকে নিয়ে আমরা কলকাতার মানুষের সামনে যাব। এবং আমরা আবেদন করছি দলের পক্ষ থেকে, আমরা আবেদন করছি আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে, আমরা আবেদন করছি আমাদের বিরোধী দল নেতার পক্ষ থেকে, যে আজকে আপনারা আমাদের সহযোগিতা করুন। এটা কোনো বিভাজনের রাজনীতি নয়, বা এটা নিয়ে রাজনীতি করার ব্যবস্থা নয়। সম্পূর্ণভাবে এই মুহূর্তে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আজকে সেখানে আদবেই যদি কোনো বড় অগ্নিসংযোগ ঘটে যায়, এই আগুন নেভানোর ক্ষমতা বর্তমান পুরসভার আছে কিনা, বা তার জন্য আছে কিনা, বা পাশে দাঁড়ানোর আছে কিনা, বা ফায়ার ব্রিগেড সেখানে কি ভূমিকা পালন করছে, সেটা দেখা অত্যন্ত দরকার। কারণ আমরা যদি র্যাপিড আরবানাইজেশন, জনসংখ্যার চাপ বাড়বে শহরের উপরে, এটা একটা সোশ্যাল রিয়ালিটি, এর থেকে কেউ বেরিয়ে আসতে পারবে না। শহর বাড়ছে, শহরের সঙ্গে সঙ্গে বেনিয়ম বাড়ছে। সরু রাস্তার মধ্যে 5 তলার জায়গায় 8 তলা বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে দমদম আছে, এদিকে সোনারপুর, পাশে যে কটা ছোট ছোট পুরসভা আছে, আজকে এই পুরসভাগুলোর মধ্যে যদি 8 তলা বাড়ির আপনি স্যাংশন দেন এবং সেখানে
যদি আগুন লাগে সেখানকার মধ্যে তো ফায়ার ব্রিগেডের গাড়ি পর্যন্ত ঢুকতে পারবে না, কিন্তু একটা অনিয়ন্ত্রিত ব্যবস্থা তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার তাদের গত এক দশকের শাসনের মধ্যে দিয়ে। আমরা চাই আমাদের নায়কোচিত একটা চেহারা নিয়ে সুসজ্জিত অবস্থায় তার যিনি উপস্থিতি, নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন গ্ল্যামারাস মন্ত্রী, দেখে মানুষ তাকিয়ে থাকার মতো ঈর্ষণীয় ব্যক্তি। তার এই সুন্দর চেহারার মতো তার যেন এটাও সুন্দর হয়, অন্তত ফায়ার ব্রিগেডটা, সেটা আমরা দেখতে চাই। তাহলে প্রতিদিন একটা করে অগ্নিকাণ্ড হবে। কসবার দিকে পরপর দুটো আগুন লেগেছিল, কেন প্রত্যেক মানুষের জানা। আগুন লাগবার পরে ওই জমি কাদের নিয়ন্ত্রণে গেছে এটাও প্রত্যেকে জানে। একটা করে আগুন লাগবে, বেলেঘাটায় আগুন লাগবে, আর সেখানে গিয়ে কিছুক্ষণ পরে তিনি দাঁড়িয়ে থাকবেন, আর আপনারা সাংবাদিকরা গিয়ে দমকল মন্ত্রীর বিবৃতি নেবেন। এটা কতদিন চলতে পারে? যারা পুরো দমকলের ব্যবস্থাটাকে ধ্বংস করে মানুষের জীবনকে একটা চরম অনিশ্চয়তার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছেন, আজকে তাদের বিরুদ্ধে সরাসরি শুধু আন্দোলনের বিবৃতি স্পিচ কর্নারের মধ্যে দিয়ে নয়, আমরা আবার বলছি আমাদের পরিষদীয় দলের প্রতিনিধিরা তারা প্রত্যেকটি গ্রুপে ভাগ হয়ে গিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় না যায়, তারা বিভিন্ন বাজারে যাবে এবং বিভিন্ন হাউজিং কমপ্লেক্সে যাবে। আমরা সমস্ত কলকাতার অধিবাসীদের কাছে, হাউজিং কমিটির যারা সেক্রেটারি আছে তাদের কাছে, আমরা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, আমরা সংবাদপত্রের মধ্যে দিয়ে আমরা তাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সহযোগিতা করুন প্রকৃত তথ্য সামনে আনবার জন্য। আমরা কেউ আপনাদের বাড়িতে ঢুকতে যাব না, কিন্তু অন্তত আপনাদের করিডোর, আপনাদের লিফট, আপনাদের টেরেস, আপনাদের ছাদ কি অবস্থায় আছে, আপনাদের পরিসরের মধ্যে দমকলের গাড়ি ঢুকতে পারবে কিনা, সেখানে যদি অন্য সময় জল ফুরিয়ে যাবার পরে সেখানে রিজার্ভারে জল আছে কিনা, এবং কবে আপনাদের ওখানে শেষ ফায়ার অন হিট হয়েছিল সেই জানবার জন্য আমাদের টিম যাবে। আমাদের সংখ্যা কম, আপনারা জানেন। স্বাভাবিকভাবে এত বিরাট একটা শহরে 70 জন বিধায়কের পক্ষে কাজ করা সম্ভব নয়, অনেক জায়গায় পার্টি কর্মীরাও যুক্ত হবে, কিন্তু এই বিষয়ে আমরা আগামী কয়েকদিনের মধ্যে থেকে আমাদের অভিযান শুরু হবে এবং আমাদের বিরোধী দলনেতা প্রথম যে প্রোগ্রাম হবে সেটা শুরু করবেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্ভাব্য যে প্রশ্ন উঠছে যে সদ্য যে লোকসভা ভোট হয়েছে তাতে বুথভিত্তিক যা ফল, তাতে শহরাঞ্চলে বা আবাসনগুলিতে স্পেসিফিক বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে অন্যান্য বসতি এলাকা বা গ্রামীণ এলাকার তুলনায়। তারপরে কি আপনাদের এই ধরনের আবাসনে অভিযান বা আবাসনে তৎপরতা বৃদ্ধি পেয়েছে? প্রত্যেকটি ঘটনাকে যদি রাজনীতির সঙ্গে বা ভোটের সঙ্গে যুক্ত করে দেওয়ার কোনো অর্থ আছে বলে আমরা মনে করি। কেন্দ্রে যে সরকার চলেছে সেই সরকার শ্রমিকের সরকার, কৃষকের সরকার, অসংগঠিত শ্রমিকের সরকার, প্রান্তিক মানুষের সরকার। সেই সরকার কোভিড কালের পরে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া এবং আগামী 5 বছরের রেশন দিয়ে যাওয়ার সরকার। সুতরাং এই সরকারের সঙ্গে এই প্রোগ্রামের কোথাও কোনো সম্পর্ক নেই, কিন্তু অবশ্যই এটা বলতেই হয় যে আবাসনের মধ্যে ঢুকে ভোট না পাওয়ার কারণে রাত্রিবেলা বিয়ারের বোতল ছুঁড়ে এই অটো নিয়ে ভেতরে ঢুকিয়ে সেখানে অকথ্য গালিগালাজ, সেখানে স্লোগান যে ঘটনা ঘটছে, আমরা তার প্রতিবাদ। আজকে বিভিন্ন মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় আজকে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। এটা কিসের ইঙ্গিত? তৃণমূল কংগ্রেস কার্যদল নিজেকে হাস্যাস্পদ করে মানুষের সামনে রেখেছে। বিরাট হোর্ডিং বিধাননগর কর্পোরেশনের পক্ষ থেকে, সেখানে মেয়র হাসি মুখে দাঁড়িয়ে আছেন নিজের ওয়ার্ডে পরাজিত। অর্থাৎ মানুষ যাদের তিনি অভিনন্দন জানাচ্ছেন যে বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার জন্য সহযোগিতা করবার, আজকে সেই মেয়র নিজের কেন্দ্রে নিজের ওয়ার্ডে পরাজিত, ডেপুটি মেয়র নিজের ওয়ার্ডে পরাজিত, এমআইসিরা নিজেদের ওয়ার্ডে পরাজিত। আমাদের যেখানে বসে আপনাদের এই সাংবাদিক সম্মেলন হচ্ছে সল্টলেকে, প্রত্যেকের একটা হিসাব করে দেখুন এটা কিসের ইঙ্গিত বহন। কুচবিহার কেন্দ্রে আমরা পরাজিত হয়েছি উত্তরবঙ্গের একটি আসন। কুচবিহার শহরে বিজেপি লিড পেয়েছে, আর তার কারণে মন্ত্রীরা সেখানে গিয়ে বলছেন যে সেখানকার সমস্ত পরিষেবা বন্ধ করে দেবে। অর্থাৎ তৃণমূল যে কোনো রাজনৈতিক দল নয়, তৃণমূলের মন্ত্রীরাই সেটা প্রমাণ করছে।
তৃণমূলের কাছে সরকারি পরিষেবা জনহিতকর প্রকল্পগুলো আসলে ভোট কেনার হাতিয়ার, সেটা তারা প্রকাশ্যে তাদের মন্ত্রীদের মধ্যে দিয়ে মানুষকে বলে দিচ্ছে যে যদি পরিষেবা চাও, যদি লক্ষ্মীর ভান্ডার চাও, যদি লক্ষ্মী ছাড়া না হতে চাও, তাহলে তোমরা তৃণমূলের ভোট। এই রাজনীতির বিরুদ্ধে আজকে বাংলার সচেতন মানুষ, যাদের ওপিনিয়ন মেকার বলে আপনারা বলে থাকেন, যারা বিভিন্ন সময় বিজেপির সমালোচনা করে, তারা কিন্তু এই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। সুরেন্দ্রবাবুকে কালকে আটকানো হলো, আজকে আদালতে যাওয়া হলো, আদালত অনুমতি দিয়েছে যাওয়ার জন্য মানুষজনকে। রাজ্যপালকে দেখা গেল দুপুরবেলা মহেশ্বরী সদনে গিয়ে ভোট পরবর্তী হিংসায় যারা আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে কথা বলেন। উনি বেরিয়ে এসে বললেন শকিং, বেরিয়ে এসে বললেন কথা বলছি ওনার মতো করে ওনার অভিব্যক্তি ব্যক্ত করেছেন মানুষের সামনে, এটা ওনার সংবেদনশীল মনের পরিচয়। কিন্তু এগুলোর সঙ্গে তো আমরা অভ্যস্ত। আমাদের 27 দিনে 56 জন কর্মী খুন হয়েছিল 2021-এর 2 মের পর। 23 জন মহিলা অভিযোগ করেছিলেন যে তারা গণযোগ স্বীকার করেছে। আমাদের বহু কর্মী এখনো ঘর ছাড়া, এখনো রাজ্য ছাড়া আছে। আমরা জানি এই পরিস্থিতি তৈরি হবে, কিন্তু এটা ভরে নিয়েও 2021 সালে পার্টিকে কার্যত ঘুরিয়ে দেওয়ার পর পার্টি উঠে দাঁড়িয়েছে এবং পার্টি অন্তত 2021-এর ভোটকে ধরে রাখতে পেরেছে। বাংলা সিটে আমরা জিতেছি, কিছু জায়গায় আমরা পরাজিত হয়েছি, আশানুরূপ ফল হয়নি। কিন্তু বিরোধী দলনেতা যদি রাজ্যপালের কাছে না পৌঁছতে পারে, বিরোধী দলনেতা যদি সাংবিধানিক প্রধানের কাছে পৌঁছতে না পারেন, তাহলে প্রশ্ন হচ্ছে সাংবিধানিক প্রধান এখানে বসে কি করছে? ওনার দায়িত্ব কি? ওনার দায়িত্ব এখানকার মানুষের সাংবিধানিক অধিকারগুলো রক্ষা করা। উনি বিরোধী দলনেতার সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারছেন না, আর কোথায় গিয়ে ফেলছেন শকিং। এটা এই সবে আমাদের অভিজ্ঞতা আছে। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে রাজ্যপাল এই রাজ্যে বিজেপি নেতাদের মতো আচরণ করেন, বিজেপির আক্রান্তদের দেখতে তিনি মাহেশ্বরী ভবনে ছুটে যাবেন, এটা স্বাভাবিক। ওনার বক্তব্য বিজেপি নেতাদেরই। দেখুন, তৃণমূলের সমস্ত বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী, মুখ্যমন্ত্রী, তিনি বলে দিয়েছেন পুলিশদের উদ্দেশ্য করে যে পুলিশ এবং আইটিরা যদি ঠিকঠাক কাজ করতো, নিজেদের দায়িত্ব পালন করতো, তাহলে বিজেপি এতগুলো আনন্দ পেত না। যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সরাসরি প্রশাসনকে তার দলের প্রার্থীদের জেতানোর কথা বলেন, তারপরে তাদের দল কি ভাবনা চিন্তা করতে পারে, তাদের কি সংস্কৃতি হতে পারে, তারা গণতন্ত্রকে, তারা সমাজকে চোখে দেখে, সেটা প্রমাণিত। এটা নিয়ে কোনো বক্তব্য রাখবার প্রয়োজন নেই। রাজ্যপাল বলছেন যে রাজ্য সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থ, যা হচ্ছে তা ঠিক নয়। সাধারণ রিপোর্ট দেন সেটা হোম মিনিস্টারকে, আমরা বিবৃতি শুনতে চাই না। আমরা তো বলছি যেখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে, সংবিধানের ভাষায় যে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি, উনি সেটা গৃহমন্ত্রীকে জানান, ওনার যেটা করার আছে সেটা করুন, মানুষের অধিকারকে রক্ষা করুন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য যা করার আছে করুন। বিবৃতি উনিও দিচ্ছেন, বিবৃতি আমিও দিচ্ছি, আমার বিবৃতির কোনো মূল্য নেই, কিন্তু ওনারও এই বিবৃতির মূল্য থাকবে না। উনি কি রিপোর্ট দিচ্ছেন, ওনার দায়িত্ব এটা করা, উনি করে দেখান কিছু। নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় প্রচুর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এর মধ্যে কলকাতার পাটুলিতে তার স্ত্রীর স্মৃতিতে একটি হাসপাতালের 18 কাঠা জমি, সেখানে একটি ট্রাস্ট তৈরির কথা হয়েছিল, সেই জমি রয়েছে। বাগনানে 2 বিঘা, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর ও বোলপুরে বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। খড়দায় প্রাথমিক নিয়োগী দুর্নীতিতে তাপস মণ্ডলের 2.5 কোটি টাকার জমিও বাজেয়াপ্ত করে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলা চার্জশিটে একাধিক সংস্থার নাম উল্লেখ করেছে ইডি। পার্থ চট্টোপাধ্যায় একাধিক সম্পত্তি নামে বেনামে, সেই সম্পত্তিগুলো ইডি আছে। এগুলো কি পিএসসির মানে পরীক্ষার প্রশ্নপত্র এগুলো করা হবে নাকি? যে পার্থ চট্টোপাধ্যায় কি কি বেনামি সম্পত্তি পাওয়া গেছে তার হিসাব দাও, 5 নম্বর থাকবে তাদের। এগুলোকে নিয়ে কি মানুষের কোনো উৎসাহ আছে? পার্থ চট্টোপাধ্যায় কোথায় পুকুরে পড়ে, কি করেছে অন্ধকারে আমরা কি করবো? উনি কোথায় কি কি করে রেখেছেন সেটা আমাদের জানার কথা নয়। তবে আমরা এটুকুনি জানি এবং প্রথম থেকে আমাদের অবস্থান দলের যা সেটাই বলছি
যে পার্থ চট্টোপাধ্যায় একমাত্র অপরাধী এটা দল বিশ্বাস করে না। পার্থ চট্টোপাধ্যায় হেভিওয়েট হতে পারে, সবাই তার কাছে প্রত্যাশা ছিল যে তিনি নিজের ওজন কমাবেন এবং শিক্ষার ওজন বাড়াবেন। সেখান থেকে পার্থ চট্টোপাধ্যায় কার্যত পুরো সমাজটাকে হালকা করে দিয়ে চলে গেছে। উনি স্ট্রাইকার ছিলেন, বল উনি গোলে ঢুকিয়েছেন, কিন্তু হাফ ব্যাক কারা ছিল, গোল কে সামলেছে, ডিফেন্ডারে কারা দাঁড়িয়েছে, অনুমোদন নিয়ে, অনুপ্রেরণা নিয়ে মানুষ তাদের দেখতে চায়। তেহট্ট চাপড়া দুই জায়গায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অশান্তি ছড়িয়েছে, রীতিমতো খুনোখুনি পরিস্থিতি। তৃণমূল বলা হচ্ছে না, কিন্তু স্বাভাবিক, তৃণমূল থাকলে গোষ্ঠী মন্ডল থাকবে না, বা গোষ্ঠী মন্ডল থাকলে বোমা পড়বেন, আবার বোমা দুটো যদি দুটো পরে দুটো গুলি চলবে না হতে পারে। তারপর পুলিশ ঢুকবে, দুটোকে দুদিকে সরিয়ে দেবে, তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হবে বিজেপি চক্রান্ত। এটা তো চলবে। তৃণমূলকে কিছুবারের জন্য ক্ষমতায় এসছে, নেড়া একবার বেলতলায় যায়, আর এর মানুষ 3 বার বেলতলায় গেছে, তো হবে না। রাজ্য জুড়ে জেলায় জেলায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ করছেন আপনারা। সেই সময় দাঁড়িয়ে আজকে খেজুরিতে গেল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। কুণাল ঘোষ, দীপা হাঁসদা, শিউলি সাহা, উত্তম বারিক তারা গিয়ে অভিযোগ করলেন কি চলছে, বিজেপি সন্ত্রাস করছে নন্দীগ্রাম, খেজুরি, এসব পূর্ব মেদিনীপুরের গ্রামে গ্রামে। আর আমি অন্য কারোর নামে বলতে পারবো না, আমি কুণাল সম্পর্কে বলতে পারি সারা রাত বলতে পারবে না। ও সারা রাত আসবে আর জল খাবে, আজ রাত্রেও ঘুমোতে পারবে না। এই স্টেটমেন্টকে করতে হয়েছে, করার পরেও সারা রাত আসবে। এই তামাশার জন্য আমার মনে হয় ঘুম ভালো কাজে রাখবে, এটা আছে। তামাশা কেন বলছে? আরে খেজুরিতে যেদিন বিজেপি সন্ত্রাস করতে পারবে, খেজুরিতে যেদিন বিজেপি তৃণমূলকে দূর করাতে পারবে, সেদিন তো নবান্নে আর তৃণমূল কংগ্রেস থাকবে। কে কোনটা পারে আর কে কোনটা পারে না প্রচার করে। উনি কি প্রমাণ করতে চাইছেন খেজুরিতে? যে শুভেন্দু অধিকারীর দুর্গ, বা যেগুলো ওরাই বলে, আমরা সব ভাষা ব্যবহার করি না, অধিকারী পরিবারের গড়ে আজ যে সন্ত্রাস হয়েছে তারা শক্তিশালী, মেনে নিন। শুভেন্দু অধিকারী যে নেতা বারবার অভিযোগ করে তিনি যে একজন ন্যাচারাল লিডার সেটা প্রমাণ করে দিয়েছে। এবার শুভেন্দু অধিকারীর ক্ষমতা যে খেজুরিতে দৌড় করাবার এটা প্রমাণ করছে। আর শুভেন্দুর সঙ্গে পড়াশোনা নিট সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্সের মতন পরীক্ষা, সেখানেও বেনিয়মের অভিযোগ তুলছে শাসক দলের। দায়টা কে নিতে চায়, কে নেবে? সুপ্রিম কোর্ট এই নিয়ে যে অবস্থান নিয়েছে আমরা তাকে স্বাগত জানিয়েছি, এবং এই নিয়ে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি তার বিবৃতি রেখেছেন। প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ সুপ্রিম কোর্টের অবজারভেশনে নেই, এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা যাতে পালন করা হয় সেটার জন্য সরকার আশ্বাস দিয়েছে। এনডিএ তৈরি করেছে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে, এবং যা বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেবে সেটা স্বশাসিত সংস্থা তারা দেবে। সরকারের যদি ভবিষ্যৎ হস্তক্ষেপের প্রয়োজন তাহলে সরকার সেটা করবে, কারণ পুরো বিষয়টাই সুপ্রিম কোর্টের নজরদারিতে আছে। একটি বিষয় আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, ধর্মেন্দ্র প্রধান বান্ধবী ঘাটের তলায় 50 কোটি নেই। না, এক্ষেত্রে তৃণমূল বলছে যে তদন্ত যদি কোনোভাবে সেন্ট্রাল এজেন্সির হাতে যায়, ইডি বা সিবিআই এর হাতে, তাহলে তো আপনারা ধামাচাপা দিয়ে দেবেন পুরো কেসটা। ফলে বিচার বিভাগীয় তদন্ত হোক আদালতের পর্যবেক্ষণে, আমি তৃণমূল এক্ষুনি করুন, চলে যান আদালতে। সেটাই তো সুপ্রিম কোর্টকে গিয়ে বলুন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য ব্যবহার করা হচ্ছে। আমরা চাই একজন বিচারপতির নজরদারিতে তদন্ত হোক, সুপ্রিম কোর্টে গিয়ে বলুন, দরজা তো খোলা। আমরা তো যা কিছু হচ্ছে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গের পুরো জুডিশিয়াল অ্যাক্টিভিজম, সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত কোর্টে চলে। বিরোধী দলের কাজ রাজ্যপালের সঙ্গে দেখা করবার জন্য কোর্টে চলে গেছে। উনি এতবার যান রক্ষা কবচের জন্য, এই বিষয়টার জন্য একটু যান। সর্বভারতীয় দল, সর্বভারতীয় পরীক্ষা, তাদের তো দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। এত টাকা তো খরচা করেছে চুরির বিরুদ্ধে তদন্ত বন্ধ করবার জন্য, ওই বাচ্চা ছেলে মেয়েদের জন্য একটু চর্চা করুন। নন্দীগ্রামে 2 নম্বর ব্লকে যুব তৃণমূল সভাপতি পদত্যাগ করেছেন। তিনি বলেছেন তিনি আশানুরূপ ফল দিতে পারেননি, তাই তিনি পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেস থেকে। কিন্তু অখিল গিরি তিনি আজকে বলছেন খাতিতে তৃণমূল একটা কারণে হেরেছে, সিপিএম কংগ্রেসের ভোটটা বিজেপিতে চলে গেছে। অখিল গিরি অনেক অ্যানালিসিস করে আজকে বলছেন খাতিতে তৃণমূল হেরেছে একটা কারণে, সিপিএম আর কংগ্রেসের ভোটটা বিজেপিতে চলে গেছে।
তোর তো মারাত্মক রিফ্লেক্স, এখন ছিপছিপে শরীর, শরীরে কোনো মেদ নেই, উনি একটু আটকাতে পারলেন না। সমস্ত কথায় সমস্ত বলছে পরিবর্তন, এটা ওদের ভিতরটা ব্যাপার, আমরা কেউ বলতে নেই। শ্রমিকরা বিশ্ব বাণিজ্য সম্মেলন এবারে হচ্ছে না, তার পরিবর্তে শিল্প প্রদর্শনী হচ্ছে। তার থেকে কি আদৌ শিল্প আসবে, নাকি এ রাজ্যে শিল্প অতীত ভাতাই ভবিষ্যৎ? বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে না, তার পরিবর্তে শিল্প প্রদর্শনী হবে। ভবিষ্যৎ হচ্ছে বোমা, এ রাজ্যের ভবিষ্যৎ হচ্ছে লুট, এ রাজ্যের ভবিষ্যৎ হচ্ছে ফ্লাইট অফ ক্যাপিটাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে যে শিল্পপতিরা বলেন যে এত বড় শিল্প বান্ধব পরিস্থিতি অতীতে কোনোদিন তৈরি হয়নি, তাদের 8 বছরের ব্যালেন্স শিট দেখুন। মুখ্যমন্ত্রীর পাশে থাকা শিল্পপতিরা আজকে বিগত 8 বছরে তাদের পুঁজি কোথায় সরিয়ে নিয়ে গেছেন, কোন কোন রাজ্যে বিনিয়োগ করছে। যেখানে আইন শৃঙ্খলা নেই, এই করুণ চরম অবনতি কার্যত নেই, যেখানে আরবান ইনফ্রাস্ট্রাকচার নেই, যেখানে কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই নেই, যেখানে সরকারের কোনো সিঙ্গেল উইন্ডো সিস্টেম নেই, যেখানে সরকার একটা সুস্থ স্বাভাবিক শিল্পের প্রতিযোগিতার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার অবস্থায় নেই, যেখানে সরকারের একটা অন্ধ এসএসের বিরোধিতা আছে। তো সৌরভ গাঙ্গুলিকে দিয়ে 6 মারিয়ে কি আপনি এই শিল্প সম্মেলন মাত করবেন? হয় নাই। তামাশার একটা ঠিক আছে, সৌরভকে এটা বুঝতে হবে। বাংলার মানুষের তার প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তিনি আইকন হয়ে উঠেছিলেন বাঙালির, কিন্তু উনি তো বিখ্যাত ছিলেন স্টেপ আউট করে বলটাকে বাইরে পাঠিয়ে দেওয়ার, বাউন্ডারির বাইরে। হঠাৎ উনি এখানে কিছু না করে কোথাও একটা বিজেপি শিল্প করতে গিয়ে বাউন্ডারির বাইরে থেকে বল ছুড়লেন শাল বলি। এখন আবার শুনে যাচ্ছে গর্বের কথা, ফিল্ডিং ঠিক হবে এবং সৌরভ গাঙ্গুলি সাইডে দেবেন। পশ্চিমবঙ্গের ততদিন হবে না যতদিন পর্যন্ত এখানে তৃণমূল কংগ্রেস থাকবে। আদানি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান এবং পরবর্তীকালে আদানির তথ্য ফাঁস, স্থলবন্দরের গল্প, নতুন পোর্ট, এগুলো সবই ঘোষণা। আজকে তারা যে যেখানে মাইনিং করছে দেউচা পাঁচামিতে কি হচ্ছে আপনারা জানেন? আপনি কোনোদিন গেছেন বুম নিয়ে দেউচা পাঁচামিতে? আপনি একবার বুম নিয়ে দেউচা পাঁচামিতে ঘুরে আসুন, ঘুরে এসে ওখানকার স্থানীয় মানুষের ইন্টারভিউ নিয়ে তারপর বিজেপি অফিসে এসে হবে। নির্বাচনের কারণে সম্মেলন হওয়ার সিদ্ধান্ত, মানে সম্মেলন হচ্ছে না, কিন্তু 2000 নির্বাচনের কারণে বলছে সম্মেলন হচ্ছে না, কিন্তু 2016 এবং 19 সালে তো নির্বাচন হয়েছিল, তখন তো সম্মেলনটা হয়েছিল। এখন আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনার সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা জিজ্ঞেস করার সাহস নেই? মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। মুখ্যমন্ত্রী তো সংগ্রাম শুধু উনিই বলেন, আপনাদের মাঝখান থেকে 2-1 আওয়াজ শোনা যায়, তারপর উনি উঠেছিলেন। কেউ কোনো জিজ্ঞেস করেন? যত প্রশ্ন আমাদের কাছে, আমরা শুধু সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে কথা বলেন, বা যেটা নিয়ে সারাদিন এজেন্ডা কথা বন্ধ, মানে তিনি আজকে কোনো কথা বলছেন না, বলেননি। দেখি কোনোভাবে দলের বার্তা যে অনেক কথা বলেছেন, বিপদ দিলীপদা কথা না বললেও বিপদ, তার মানে দিলীপদা নেতা, দিলীপদা প্রাসঙ্গিক, দিলীপদা সকালবেলা হাঁটবেন শরীর ভালো রাখতে, সুস্থ রাখতে, চলমনে রাখতে, নিজেকে আরো বেশি অ্যাট্রাকটিভ করতে। কাটিং কথা বলেছিলেন, ওদের হারার পর তিনি বলেছিলেন তার বিরুদ্ধে কাটিং বাজি হয়েছে বা সামথিং এরকম টাইপের, যেটা বলে দিয়েছে ক্লোজ চ্যাপ্টার, ইংলিশে এটাই বলে। সমিতা রাজ্য সভাপতি নিয়ে জল্পনা চলছে, রাজ্য সভাপতি কে হবে সেই নিয়ে একটা জল্পনা চলছে। রাজ্য সভাপতি কে কোথায় জন্ম? বিজেপি যারা করে, বিজেপিটা যারা বিজেপির মতো করে করে, তারা জানে এটা একটা কন্টিনিউ। আজকে যে আছে কালকে সে থাকবে না, 3 বছর পরে কি হবে তা নিয়ে সুকান্ত মজুমদারের কোনো মাথা ব্যথা নেই, দিলীপ ঘোষের মাথা ব্যথা নেই। এখানে কোনোদিন কোনো কোথাও আলোচনা নেই, কোনো কিছু জল্পনা, কিসের জল্পনা? যারা হবে যখন হবে। দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব আপনাদের বিধায়ক অশোক দিন্দা, তিনি দিলীপ ঘোষের বিরুদ্ধে আজকে সরব হয়ে বলেছেন যে ভোটের আগে বলতে পারতো দাঁড়াবে না, এদিকে এখন এসব কথা বলে কি লাভ? কেউ কাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে না, লাঠি নিয়েও ঘুরে বেড়াচ্ছে না। শুভেন্দু অধিকারীর সাথে কারো মিল হয় না, মাথায় রাখবেন 16 ঘন্টা দৌড়ে বেড়ানো আমার নেতা বলছেন অশোক দিন্দা।
কাম করতে শিল্প বাণিজ্য সম্মেলনটা এড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার। শিল্প বাণিজ্য সম্মেলন এড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার। শুধু বিভিন্ন হোটেল থেকে সাদা চামড়া এই যে মানুষজনকে ধরে আনা হলো, এনে বুঝিয়ে দেওয়া হলো তাদের শিল্পপতি বলে। তারাও এখন বুঝেছে বিপদ চারিদিকে জেনে ফেলেছে, তাদেরও হয়তো তাদের যে কনসুলেট থেকে বারণ করে দেওয়া হয়েছে যেসব জায়গায় যেও না, বিপদ আছে। পুরোটাই তামাশা। আপনি প্রত্যেকটা বক্তৃতার রেকর্ড করুন, যে যে পশ্চিমবঙ্গের শিল্পপতি যে যে আশ্বাস দিয়েছিলেন, একটা কাজ শুরু করেছেন 3 বছরের মধ্যে, একটা বিনিয়োগের অবস্থা দেখা। তাও তো বলতে পারি আমাদের নেতা পার্থ চট্টোপাধ্যায় এখন ছেলে থাকবে, উনি একটা মুরগির হ্যাচারি অন্তত একবার কোথায় কিন্তু 1200 টাকা দিয়ে শুরু করেছেন। আর একবার একটা চিটফান্ড কোম্পানির একটা ল্যাপটপের ভাবে তুলে দিয়েছিলেন, যেটি কেসে এইখানে তো তাও নেই। সুবিধা ভোট পরবর্তী হিংসা নিয়ে হ্যাঁ, অরূপ চক্রবর্তী তার বাংলার এমএলএ ছিলেন, হ্যাঁ। যিনি সুভাষ সরকারকে হারিয়ে বাঁকুড়ার সাংসদ হয়েছেন। তিনি আজকে বলছেন তৃণমূল কংগ্রেসের কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে কিন্তু বেইমানরা বলে কিছু শব্দ ব্যবহার করেছেন, বলেছেন দুষ্ট গরু হচ্ছে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না, আমি আর দুষ্ট কুকুর দলে রাখতে চাই না। বাঁকুড়ার সাংসদ বলছেন তৃণমূলের বিক্ষুব্ধ কিছু কর্মীদের নিয়ে, বলছেন দলে এরা বিশ্বাসঘাতক রয়েছে। জয়ের পর অর্কুর বিশ্বাসঘাতককে বললেন শুধু কুকুর গরু এরা বিশ্বাসঘাতক হয়, বিশ্বাসঘাতক তৃণমূল। মানুষকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা বার্তাটা মমতা ব্যানার্জি। শ্রমিকরা রাজ্যপাল বলছেন ভোট পরবর্তী হিংসা নিয়ে শেষ শাসক দল প্রশ্ন করছে নেটের যে রেজাল্ট আউট সেটা কেন ভোটের কাউন্টিং এ তিনি করাবেন? নেটের যে রেজাল্ট আউট সেটা ভোটের কাউন্টিং এ তিনি কেন করাবেন? যারা পরীক্ষা নিয়ে তাদের প্রশ্ন করো তারা বলতে শ্রমিকরা রাজ্যপাল বলছেন চক্রবর্তী নিউ টাউন আপনার এলাকা, আপনার বাড়ি থেকে একটু দূরে রেস্তোরাঁ মালিককে যে হেনস্থা হয়েছিল তাতে আরো বিপাকে পড়লেন সোম চক্রবর্তী। কারণ আজকে যে নির্দেশ দিয়েছে অমৃতা সিনহা তাতে তিনি বলছেন বিধাননগরের গোয়েন্দা বিভাগকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছি। 4 জুলাই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট কোর্টে পেশ করতে হবে, মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, যথাযথভাবে মামলার তথ্য প্রমাণ সংরক্ষণ করে আদালতে জমা দিতে হবে। মহামান্য বিচারপতিকে আমার মানে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে বলছি, ওনার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলছে তারা মারাত্মক ধরে গেল। উনি বললেন তদন্ত করতে হবে, তদন্তের পরিণাম কি হবে? গোয়েন্দাদের রেস্তোরাঁয় চলে যাবে, রাত্রে 11টার মতো খাওয়া দাওয়া করে চলে যাবে, বিলও দেবে না। পশ্চিমবঙ্গের তদন্তের বিষয় নেই, আরো কত লোকের বাচ্চা বাড়িয়ে দিলেন। শ্রমিকরা রাজ্যপাল বলছে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরকারের থেকে এখনো কোনো উত্তর পাইনি, কিছু কিছু জানতে চাই। আমরা চিন্তিত নই। উনি প্রশ্ন করবেন, সব রাজ্য সরকার উত্তর দেবে, ওসব নিয়ে বিজেপি ভেবে নেই। বিজেপি ওনার ভরসায় খাল কেটে বাজারে নামে। আমরা মাঠেও আছি, আমরা কোর্টেও আছি, আমরা রাজ্যপাল ভবনে যাচ্ছি শুধুমাত্র আমাদের সাংবিধানিক ব্যবস্থার প্রতি আস্থা আছে সেই জন্য। উনি ওই ডায়লগ আর কেউ শুনতে চাইছেন। উনি একটা করে বিবৃতি দেবেন, বাংলার মানুষ সেটা শুনে শান্ত হয়ে যাবেন মনে করার কারণে, পারলে কিছু করে দেয়। নরেন্দ্র মোদী যেখানে আর্থিক উন্নয়নের কথা বলছেন, সেখানে এই রাজ্য শিল্প সম্মেলন এড়িয়ে যাচ্ছে কি আগের শিল্প সম্মেলনগুলো ব্যর্থতা ঢাকার জন্য? আগের শিল্প সম্মেলনগুলো ব্যর্থতা ঢাকার জন্য এবার শিল্প সম্মেলন এড়িয়ে যাওয়া। এই সরকার কোন কিছু এড়িয়ে যাওয়ার জন্য ব্যাপার করে না। এগিয়ে বাংলা এগিয়ে আছে। বাংলা যে দ্রুততার সঙ্গে এবং যে দৃঢ়তার সঙ্গে বাংলার শিল্পকে পিছনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্যই এটা মনে হচ্ছে। 3-4টি আসনে প্রার্থী ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। সুপ্তি পান্ডের নাম আগেই চলে এসেছিল, মুকুটমণি এবং আপনাদের প্রাক্তন দুই বিধায়ক কৃষ্ণপ্রদানী ও মুকুটমণি তাদের নাম রয়েছে। এই হেরে যাওয়া দুই সাংসদকে বিধায়ক হতে উপনির্বাচনে আবার প্রার্থী করা, এটা আপনারা কিভাবে দেখছেন? আপনারা এখন প্রার্থী দিতেই পারবেন না। কোন দল কিভাবে দেবে সেটা তো তারা ঠিক করবে। আমি পরপর দুবার হেরে যাওয়ার পর দল আমার পার্টি, এটা পার্টি সিদ্ধান্ত। আমি এটুকুনি বলতে পারি 4টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস আছে।